আপনাদের সামনে রাখব। পরীক্ষা শেষ হওয়ার পরে পরীক্ষার্থীরা তাদের বই ছিঁড়ে কুটি কুটি করে রাস্তায় বা শ্রেণীকক্ষে ছড়িয়ে দিচ্ছেন, এই ধরনের বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে এসেছে। প্রাক্তন ছাত্র বা বর্তমানেও বিভিন্ন শিক্ষার্থীর জন্য ছাত্র হিসেবে বা শিক্ষক হিসাবে এই ছবি আমার কাছে অত্যন্ত বেদনার মনে হয়। পশ্চিমবঙ্গের অধঃপতিত মানসিকতার কারণ হিসেবে কিনা আমি জানি না, বইয়ের পাতা ছিঁড়ে কুটি কুটি করে রাস্তায় বা ক্লাসরুমে ছড়িয়ে দেওয়া, এটা পৈশাচিক আনন্দ বলেই আমার মনে হয়েছে। এই অবস্থার পরিবর্তন হোক। পশ্চিমবঙ্গে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাজনৈতিক কাঠামো, এই কাঠামোতে এই চিত্র অস্বাভাবিক না হলেও এই চিত্র নিশ্চিতভাবে যারা সমাজ বিকাশের পক্ষে কথা বলেন তাদের কাছে এটা দুর্ভাগ্যের। এবং আমি চাই যে পারিবারিক শিক্ষা, স্কুল শিক্ষা এমন শিক্ষায় শিক্ষিত হোক যাতে এইভাবে বইয়ের পাতা কুটি কুটি করে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এই চিত্র যেন সমাজ মাধ্যমে আগামী দিনে না দেখি। তার জন্য মনে হয় আমাদের সর্বস্তরে উদ্যোগ নেওয়ার প্রয়োজন আছে। এটা আমার প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, আমি উত্তরবঙ্গ থেকে আসি। উত্তরবঙ্গের জনপ্রতিনিধি দায়িত্ব হিসাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেও যেহেতু উত্তরবঙ্গ আমার মাটি, আমি উত্তরবঙ্গের মানুষের কাছে একটি সাধারণ বিষয় এই নির্বাচনে ভোট দেবার আগে একবার ভেবে দেখবার অনুরোধ করছি। উত্তরবঙ্গের দুটি প্রিমিয়াম ইনস্টিটিউট হচ্ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এবং নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলর নেই দীর্ঘদিন ধরে, রেজিস্ট্রার নেই দীর্ঘদিন ধরে, কন্ট্রোলার নেই দীর্ঘদিন ধরে, ইন্সপেক্টর অফ কলেজেস নেই দীর্ঘদিন ধরে, এখন এই দীর্ঘদিন ধরে। অর্থাৎ উত্তরবঙ্গের সবথেকে প্রাচীনতম বিশ্ববিদ্যালয়, সবথেকে বড় বিশ্ববিদ্যালয়, এমন অবস্থা যে এই বিশ্ববিদ্যালয়ে যতগুলো গুরুত্বপূর্ণ আধিকারিক আছে, এই একটিও গুরুত্বপূর্ণ আধিকারিক পদ সেখানে পূর্ণ নয়। এই অবস্থায় বিশ্ববিদ্যালয় চলছে। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজে অ্যাক্টিং প্রিন্সিপাল আছেন, আবার সেই মেডিকেল কলেজে সুপার বলে কোনো বিষয় নেই। ফলে উত্তরবঙ্গকে আমাদের বর্তমান রাজ্যের সরকার, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী এবং উত্তরবঙ্গের যারা তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দলের জনপ্রতিনিধি, তাদেরকে জিজ্ঞেস করবেন যে উত্তরবঙ্গের যারা বাস করে তারা দক্ষিণ কলকাতার শাসকের প্রজা কিনা, অর্থাৎ ওনারা রাজা আর আমরা হচ্ছে প্রজা। তাই জন্য উত্তরবঙ্গের দুই স্বাস্থ্য এবং শিক্ষা, দুই প্রিমিয়াম ইনস্টিটিউটে এই যে দুর্ভোগ, সেই দুর্ভোগ আপনাদের সামনে তুলে ধরবার আমি চেষ্টা করলাম। এবার গতকাল আমি একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরেছিলাম, আমি জানি না আপনারা কতজন বিষয়টি দেখেছেন। আমি এখানে একটি ভিডিও রান করছি, এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন, যদি আপনাদের দেখা যায় দেখবেন আমার পেছনে সারিবদ্ধভাবে গাছের কঙ্কাল দাঁড়িয়ে আছে, সারিবদ্ধভাবে। এই গাছগুলোকে লাগানো হয়েছিল সেবক রোড এবং এসএফ রোড থেকে তুলে ওয়াইডনিং করবার জন্য। এবং আমি গিয়ে গতকাল পরিদর্শন করে দেখলাম 100-এর বেশি গাছ এইভাবে সারিবদ্ধভাবে তাদের মৃতদেহ সার দাঁড়িয়ে আছে। যখন শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন এই গাছ তুলে রাস্তা ওয়াইডনিং করতে চায়, সেবক রোডে গিয়ে আমি বাধা দেওয়াতে সেখানে এই কাজ বন্ধ হয় এসএফ রোডে। আর সেবক রোডে সেই সময় আমি ছিলাম না, সেখানে এই একের পর এক গাছ কাটা হয়। পরবর্তীকালে কর্পোরেশনের মাননীয় মেয়র সাহেব তিনি মানুষকে জানান যে এই গাছগুলো প্রতিস্থাপিত করা হবে এবং মহানন্দা নদীর তীরে লাগানো হবে। আমি মেয়র সাহেব শ্রী গৌতম দেব মহাশয়ের কাছে অনুরোধ করেছিলাম যে রাস্তার ওয়াইডনিং করবার সময়
গাছগুলোকে বাঁচিয়ে করা যায় কিনা, আর দ্বিতীয়ত হচ্ছে যে বৈজ্ঞানিক পদ্ধতিতে গাছ না তুললে গাছগুলো মারা যেতে পারে। তখন কর্পোরেশন মাননীয় মেয়র গৌতম দেব মহাশয় জানিয়েছিলেন যে অত্যন্ত বৈজ্ঞানিক রূপে এই গাছগুলি রিপ্ল্যান্টেশন করা হয়েছে, প্রতিস্থাপিত করা হয়েছে, রিলোকেট করা হয়েছে। আর আজকের যে ভিডিও, সেই ভিডিও প্রমাণ করছে যে অবৈজ্ঞানিকভাবে গাছ তুলে লাগানোর কারণে সমস্ত গাছ হচ্ছে মারা গিয়েছে। ফলে স্বাভাবিকভাবে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য গ্রিন বেঞ্চের কাছে চিঠি দেওয়া, বন দপ্তরের কাছে চিঠি দেওয়া, এবং আশা করি যে পরিবেশ দপ্তর, বন দপ্তর, গ্রিন বেঞ্চ এই বিষয়টি নিয়ে ভবিষ্যতে শহরের অভ্যন্তরে কোনো গাছ 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছরের যে বড় গাছ সেগুলো তোলবার ক্ষেত্রে একটি নির্দিষ্ট পলিসি ঘোষণা করবেন, এই আশা আমি রাখি। সেইটাকে সামনে রেখে চিঠি অবশ্যই আমি দেব, এবং যারা পরিবেশবিদ, পরিবেশ প্রেমী এবং সাধারণ জনগণের কাছে এই বিষয়টি তুলে ধরার একটাই অর্থ যে ভবিষ্যতে কোনো শহরে, কোনো গ্রামে, কোনো ক্ষেত্রে যাতে এই ধরনের অবৈজ্ঞানিকভাবে গাছ তুলে কোথাও লাগিয়ে সেই গাছগুলোকে মেরে ফেলবার অন্তত ব্যবস্থা যাতে যারাই শাসনে থাকুক না কেন তারা যাতে না করেন সেইভাবে প্রচেষ্টা নেবে। চতুর্থ যে বিষয় আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে, আপনারা জানেন যে বিধানসভার যতদূর সম্ভব শেষ দিনে একটি বিল এখানে নিয়ে আসা হয়, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট 1973, তার একটা অ্যামেন্ডমেন্ট বিল পেশ করা হয়। এই অ্যামেন্ডমেন্ট বিলে দেখানো হয় যে আগে যে 2.5 বছরের জায়গায় নো কনফিডেন্স মোশন সেটা এক্সটেন্ড করে 3 বছরের জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ নো কনফিডেন্স মোশন 3 বছরের আগে কেউ আনতে পারবে না। কেন এই ভয়? গণতন্ত্রে নো কনফিডেন্স একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কোনো অবস্থায় যদি শাসকের বিরুদ্ধে, অর্থাৎ যিনি দায়িত্বে আছেন তার বিরুদ্ধে নো কনফিডেন্স আসে, সেটাকে সরাসরি ডিসপোজ অফ না করে কোনো সময় বলা হয় না যে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। ফলে এই ভয় আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তৃণমূল কংগ্রেস মনে করছে 2026-এর নির্বাচনে পরাজয় আসন্ন, ফলে তারপরে দলে দলে পঞ্চায়েতগুলো যাতে ভেঙে না যায়, তারা যাতে তৃণমূল থেকে সরে না যায়, তার জন্য এই ধরনের অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে আসা হয়েছে কিনা সেটা সময় বিচার করবে। এবং আমার ব্যক্তিগত ধারণা, ভয় থেকে আনা এই অ্যামেন্ডমেন্ট বিল আসলে তৃণমূল কংগ্রেসের নির্বাচনে পরাজয় স্বীকার করে নেওয়ারই শামিল। এই 4টে বিষয় আপনাদের কাছে রাখলাম, আশা রাখি বিষয়গুলোকে আপনারা চর্চার মধ্যে নিয়ে আসবেন। তৃণমূলে যোগদান করেই চন্দন মণ্ডল তৃণমূলকে বিড়ম্বনায় ফেললেন। তিনি বললেন মেদিনীপুরের অনেক মহিলাই এখনো লক্ষ্মী ভান্ডার পায়নি। কি বললেন? দেখুন, উনি ভারতীয় জনতা পার্টির থেকে অন্য দলে গিয়েছেন, যাওয়ার পরে বেশ কিছু কথা এখনো উনি যা বাস্তব অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা ওনার মনের মধ্যে রয়ে গিয়েছে। ফলে কিছু সময় এগুলো বেরিয়ে আসবে, এই নিয়ে খুব একটা আলোচনা করবার জায়গা থাকে না, কেননা উনি ব্যক্তিগত অবস্থানটাই পরিবর্তন করেছেন। আমার মনে হয় এই সমস্ত বিষয়ে প্রতিক্রিয়া দেওয়া আসলে ওনাকে গুরুত্ব দেওয়া হয়, ফলে আমি এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া। বেলডাঙায় অশান্ত হলো, বেলডাঙা জ্বলতে দেওয়া হলো, পরে জানা গেল এই মৃত্যু কোনো বাঙালি খেদা উপরে মৃত্যু নয়। পুনেতেও একই ঘটনা হলো, গতকাল পুলিশ জানিয়ে দিয়েছে মদ্যপ্ত অবস্থায় ঝগড়া এবং মারপিটের জেরে মৃত্যু। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া চলে গেলেন, আনন্দপুরে এত লোক মারা গেল, যেতে পারলো না। এই যে বারবার বাংলাকে জ্বলতে দেওয়ার কি সুযোগ করে দেওয়া হচ্ছে? দেখুন, কুণালবাবু, শশী পাজা মহাশয় এবং সর্বশেষ পার্ট টাইমার পলিটিশিয়ান, ফুল টাইমার তোলাবাজ অভিষেক ব্যানার্জি, এদের যে পরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত আজকে পশ্চিমবঙ্গের মানুষ এটা ধরে ফেলেছে। প্রথমে এসআইআর এর মৃত্যু, সেই মৃত্যুকে নিয়ে আত্মহত্যার চিঠি, সেই চিঠি যিনি লিখেছেন তার ডান হাতের 4টে আঙুল।
বেলডাঙ্গায় ঝাড়খণ্ডে একজন শ্রমিকের আত্মহত্যা, তাকে হত্যা করা হয়েছে বলে বিশেষ দিনে বিশেষ সম্প্রদায় এই ধরনের ভাঙচুর করেছে, সরকারি সম্পত্তি ধ্বংস করেছে বলে সেটাকে রেজিস্টার করানো হয়েছে। পুনের ক্ষেত্রেও ঠিক একই জিনিস ঘটনা ঘটেছে। আমরা বলবো যে পশ্চিমবঙ্গে সমস্ত মানুষের এটা ভাবা উচিত যে তৃণমূল কংগ্রেসের এই রাজনীতির ফাঁদে পা দিয়ে এইরকম একটি তোলাবাজ, সিন্ডিকেট, দুর্নীতি, পরিবারতান্ত্রিক যে শাসন ব্যবস্থা যা পশ্চিমবঙ্গকে নরকে পরিণত করেছে, তার থেকে মুক্তির পথ খুঁজবেন কিনা। 2026 নিশ্চিতভাবে এই রাজ্যে পরিবর্তন দরকার, তার জন্যই দরকার বিজেপির সরকার। এই যে স্লোগান ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের আপামর মানুষের জন্য রেখেছে, সেটা বাস্তবায়িত হবে বলেই আমি আশা রাখি। এবং সাংবাদিক বন্ধুদেরকে শুধু এইটুকু বলবো, এখন পশ্চিমবঙ্গের রাস্তায় তৃণমূলের উচ্ছিষ্ট ভোগীরা ছাড়া আর কেউ তৃণমূল কংগ্রেস সম্পর্কে কোনো ইতিবাচক কথা বলে না। বরঞ্চ আমাকে প্রশ্ন করবার বদলে কুণাল ঘোষ মহাশয় এবং শশী পাজা মহাশয়াকে, যিনি বলছিলেন বাংলা ভাষায় কথা বললে ভারতে কি বাঙালির রক্তে ভিজে যাচ্ছে কাব্য করে, সেই কাব্যিক যারা এই ধরনের উপস্থাপনা করেন তাদেরকে গিয়ে প্রশ্ন করবেন যে তাহলে পুনের ঘটনায় এরকম মিথ্যাচার কেন, বেলডাঙ্গার ঘটনা এরকম মিথ্যাচার কেন, এসআইআর নিয়ে এরকম মিথ্যাচার কেন? তাহলে কি তৃণমূল কংগ্রেস মানেই ওই সেই কথা আবার বলতে হয়? এরা মুখ খোলে দুটো কারণে, একটা হচ্ছে খেতে আর একটা হচ্ছে মিথ্যে কথা বলতে। এবার ওনারই নাম বিধায়ক হিসাবে কেটে যাবে, এটা যেন শওকত বাবু জেনে রাখে। ওনারই নাম বিধায়ক হিসাবে এবার কেটে যাবে। পশ্চিমবঙ্গের এই বিধানসভায় ওনার এটাই শেষ আশা। বলছি মোল্লা তো একা নয়, বিভিন্ন তৃণমূলের এমএলএরা তারা বিভিন্ন জায়গায় বলছেন ভাতা বন্ধ করে দেবো, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো, রান্নাঘরে তালা দিয়ে দেবো। বাংলার মানুষকে এরকম ধমকে চমকে আর পথ দিচ্ছে। ওনারা ভাবেন যে সরকারি অর্থ এই পশ্চিমবঙ্গটা ওনাদের পৈতৃক সম্পত্তি, আর সেই পৈতৃক সম্পত্তিকে ওনারা ওনাদের মতন ব্যবহার করবেন। আমি তো বলবো যে তৃণমূল কংগ্রেসের এরকম অসংখ্য মানুষ আছেন যারা এনাদের দ্বারা প্রতারিত হয়েছে। ওনারা এখনো মানুষের স্পন্দন বুঝতে পারেন। মানুষের স্পন্দন হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিসর্জন 2026-এ, সেই ডাক এখন ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। নন্দিনী চক্রবর্তীকে ডেকে পাঠানো হলো, তার কারণ হচ্ছে যে বারুইপুর ময়না ইআরও এবং এইআরওদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু সেটা তো দূরের কথা, অফিসারদের পাশে দাঁড়ান খোদ মুখ্যমন্ত্রী। ফলে মুখ্য সচিবকে জরুরি তলব দিল্লি যাওয়ার জন্য আজকে 3টের মধ্যে। ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টি, ইরেসপেক্টিভ অফ স্টেটস, আমি এইটুকু মনে করি যে সমস্ত আইএস আইপিএস অফিসাররা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে রাজ্যের সরকার, তার যে দল, শাসক দল তৃণমূল কংগ্রেসের তোষামোদি করতে গিয়ে তারা রুল বুককে পাশে ফেলে দিয়ে মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির কথায় তারা এই রাজ্য পরিচালনা করছেন, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন এক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেই। না হলে ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের আমলাতন্ত্র, ভারতবর্ষের জুডিশিয়ারি, ভারতবর্ষের পাবলিক রিপ্রেজেন্টেটিভ, এই যে সামগ্রিক যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের উপরেই আঘাত আসতে পারে। এই ধরনের অফিসাররা পশ্চিমবঙ্গের লজ্জা। সে আলাপন বন্দ্যোপাধ্যায় থেকে নন্দিনী চক্রবর্তী, একের পর এক তারা যে কোড অফ কন্ডাক্ট আছে, অফিসার্সদের যে কোড অফ কন্ডাক্ট আছে, তারা ভায়োলেশন করা সত্ত্বেও বারবার করে তারা কি করে পার পায়, এটা মানুষেরও প্রশ্ন। ফলে নির্বাচন কমিশন অবশ্যই যারা ইলেকশন কমিশনের নির্দেশিকা পালন করতে অমান্য করেছেন তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হোক, এটা মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চায়।
প্রবীর বাংলাদেশে দত্ত। সরকার বদল হলো এবং অনেকেই বলছেন এটা কয়েনের এপিটো বিএনপি আর জামাত, হিন্দুরা সংকটে। পশ্চিমবঙ্গেও আপনারা বলছেন হিন্দুরা সংকটে। 26-এ যদি আবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থেকে যায়, শামসেরগঞ্জ ধুলিয়ান হবে। দেখুন, নতুন সরকার তৈরি হয়েছে, এই ব্যাপারে আমাদের পররাষ্ট্র দপ্তর প্রতিক্রিয়া দেবে। আমরা এই নির্বাচনের আগে নিশ্চিতভাবে বলেছি যে বাংলাদেশে যে উন্মত্ত জিহাদি আক্রমণ এবং পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ মালদাতে যেভাবে বাঙালি হিন্দু তাদেরকে হত্যা করা হয়েছে, সেই মানসিকতার মিল রয়েছে। আর নতুন সরকার গঠন হওয়ার দিনেই যা প্রতিক্রিয়া তা পররাষ্ট্র দপ্তর দেবে। কিন্তু আমরা শুধু এইটুকু বলতে পারি যে মালদা মুর্শিদাবাদে বাঙালিদেরকে উদ্বাস্তু করা, হিন্দু বাঙালিদেরকে উদ্বাস্তু করা, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে হত্যা করা তৃণমূল কংগ্রেসের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থারও অবসান 2026-এ হবে। মুর্শিদাবাদের পরিচিত পা দিলে জ্যান্ত তুলে ফেলবে হুমায়ুন কবির বলছেন, কি বলবো? কোথায়? মুর্শিদাবাদে হ্যাঁ, অর্জুন সিং পা দিলে জ্যান্ত তুলে ফেলবে বলছে হুমায়ুন কবির। কে কাকে বুঝবে কি, এই ধরনের ভাষা রাজনীতিতে যারা বলেন তারা আসলে রাজনীতিতে এই ধরনের জায়গা, নিজেরা জায়গা খুঁজে পান না, এই ধরনের বলেন আর আপনারা প্রশ্ন করেন। জ্যান্ত পুঁতে ফেলা এটা কি সম্ভব? না, এটা হওয়া সম্ভব। এই ধরনের রাজনৈতিক ভাষা না বললেই, তাদের না বললেই ভালো। আমি জানি না ওনারা কেন। সিতাইয়ে সিলদুয়াতে বিজেপি নেতা নিখোঁজ হয়ে গেছে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ, পুলিশ নিষ্ক্রিয়, এই বিজেপি নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পরিবার উদ্বিগ্ন। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কেন, এই রাজ্যে সরকার বিরোধী মানুষ এবং সাধারণ মানুষ কারো ব্যাপারেই এই রাজ্যের পুলিশ সক্রিয় হন না। একমাত্র সক্রিয় হন তৃণমূলের তোলাবাজদের রক্ষা করতে। প্রবীর দুই আধিকারিক একজন তার সহযোগী 1 কোটি টাকা ঘুষ চেয়েছিল, ইত্যাদি ইত্যাদি ইডি ডেকে পাঠিয়েছিল, আজকেও যায়নি, বলেছে এরপরে অ্যারেস্ট ওয়ারেন্ট বার করা, বারবার ডাকছে। আধিকারিকদের সম্পর্কে যেহেতু আমার বিশদ জানা নেই, তবে তাই প্রতিক্রিয়া দেব না। আর দ্বিতীয়ত হচ্ছে, ইডি ডাকলে যদি কেউ না যায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার। কারণ কিছু মানুষ ভাবে যে তারা আইনের ঊর্ধ্বে, তাদেরকে আইনে শেখানোটাও কিন্তু এজেন্সির দায়িত্ব। সেক্ষেত্রে তারা যদি সফল না হয় তাহলে এজেন্সি সম্পর্কে প্রশ্ন। 60 দিন ধরে মাদ্রাসা শিক্ষকরা বসে রয়েছে। এদিকে তৃণমূল কংগ্রেস বলছে যে মুসলমানদের জন্য উন্নয়নের ডালি নিয়ে এসেছেন তারা, বাজেটে 10% বরাদ্দ। এই যে 60 দিন ধরে তারা রাস্তায় রয়েছে, এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী গেলেন না, মাদ্রাসা ডিপার্টমেন্টের কেউ গেল না। মানুষ পুরে মরে গেল, সেখানে মুখ্যমন্ত্রীরা গেলেন না। যাদেরকে দুধের গাই হিসাবে চিহ্নিত করেছিলেন তাদের অবস্থান কর্মসূচি দাবি দেওয়া মেটাতে গেলেন না। তাহলে মুখ্যমন্ত্রী আসলে কার? আসলে ওই যে বারবার করে যে কথাটা বলেছি, কিছু দুষ্কৃতী আর কিছু ধর্মান্ধ লোক তাদের হাতে বোমা গুলি বন্দুক ধরিয়ে দিয়ে এই রাজ্যটাকে শাসন করতে চান। এটা পশ্চিমবঙ্গের জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সবাই বুঝলে রাজ্যের মঙ্গল হবে, এটুকু বলতে পারি। যে বিধায়ক তৃণমূলের, তিনি যজ্ঞ করছেন যাতে রাস্তায় দুর্ঘটনা কম হয়, তার জন্য তিনি যজ্ঞ করছেন। সর্বেশ্বর রায়, মানে ওনার কি বিজেপিতে আসার সময় হয়েছে বলে মনে করছেন? না, আসল কথা উনি বুঝেছেন, সেফ ড্রাইভ কি, সেফ লাইফ না কি একটা স্লোগান দিয়েছিল, ওই স্লোগান আর কার্যকরী হবে না। আর যজ্ঞ তো স্বয়ং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও করছেন। কিন্তু মুশকিল হচ্ছেন, এত এদের হিন্দু ধর্মের প্রতি বিদ্বেষ, মন্দিরের প্রতি বিদ্বেষ, সনাতনের প্রতি বিদ্বেষ, এদের এই যজ্ঞতেও যে সমস্ত কাজ ব্যবহার করা হবে সেগুলো আসলে চোরাই কাজ কিনা সেই নিয়েই মানুষ প্রশ্ন করছে। বিজেপিতে আসা তো দূরস্থান। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে পুরুলিয়ায় যে সুখেন মাহাতো মারা গিয়েছেন তার বাড়িতে গিয়েছেন, বললেন যে এর যে পিছনে যারা রয়েছে, যারা এই খুনের পিছনে রয়েছে, তাদের একদম সাজা দরকার। তাতে যদি প্রতিনিধি দল পাঠাতে হয়, এক থেকে নয়, একাধিকবার তৃণমূল প্রতিনিধি দল। আচ্ছা, অভিষেক বাবুকে আপনারা গুরুত্ব দেন কেন? ও এসছে 2011-তে মমতা ব্যানার্জির হাত ধরে। ওনার আসল ডেজিগনেশন হওয়া উচিত পার্ট টাইমার পলিটিশিয়ান আর ফুল টাইমার তোলাবাজ। উনি বেলডাঙ্গার ঘটনা, আলাউদ্দিন তার আত্মহত্যাকে এখানে মৃত্যু সাজিয়ে বেলডাঙ্গায় তাণ্ডব চালানো হলো।
পুনেতে পুলিশ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এই মৃত্যু কি কারণে হয়েছে। এর আগে এসআইআর এর মৃত্যুতে যে নোট দেখিয়েছিল সেই নোটে যিনি লিখেছেন তার হাতের 4টা আঙুল নেই। তো অভিষেক ব্যানার্জি আসলে অভিষেককে এগুলো জিজ্ঞাসা না করে আমাদেরকে জিজ্ঞাসা করেন। অপদার্থ একজন রাজনৈতিক নেতা, তোলাবাজি ছাড়া আর কিছু শেখেনি। এখানে 50, 60, 100, 200 গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়। ছিলেন টালির চালে, এখন কয়েকশো কোটি টাকার মালিক। ওরা বলবে আমাদেরকে রাজনীতির কথা, ওদের প্রশ্নে আমাদেরকে উত্তর দিতে হবে। আমরা স্কুল থেকে রাজনীতি করে বড় হয়েছি। আমাদের রাজনীতি শাসক হয়ে নয়, ফলে স্বাভাবিকভাবে অভিষেকের প্রশ্ন আমাদেরকে করবে। অভিষেকের প্রশ্ন তাদের কাছে করুন যারা হেলিকপ্টারে, রকেটে, লিফটে এসে রাজনীতি করে, আমাদের কাছে করবেন। ওনার কোনো রাজনৈতিক ভিত্তিই নেই, পয়সার উপরে দাঁড়িয়ে আছে। যেদিন সরকার চলে যাবে এই অভিষেককে খুঁজে পাওয়া যাবে। বলছেন যে দেবেন্দ্র ফডনবিসকে জিজ্ঞাসা করুন যে এই ঘটনা কেন ঘটলো। দেবেন্দ্র ফডনবিসকে জিজ্ঞেস করার কি আছে? ইতিমধ্যেই তো পুনের পুলিশ জানিয়ে দিয়েছে। এটা কোনো বিশেষ কমিউনিটি টার্গেট হত্যা ইত্যাদি নয়। ভিডিও প্রকাশিত হয়েছে, সেটা ভালো করে দেখুন। এবং তারা নিজেদেরকে স্ট্রংম্যান করছে। আজকে ভার্চুয়াল মিটিং ছিল। দক্ষিণ 24 পরগনা নিয়ে খুশি নয় জ্ঞানেশ কুমার, আজকে ডিএমকে বলেছে। দেখুন, এই রাজ্যটা চলছে ভয় আর আতঙ্কের উপর। এই সমস্ত স্ট্রংম্যানদেরকে কি করে জেলে পুরতে হয় 2026-এর নির্বাচনের পর, রাজ্যের বিজেপি সরকার আসবার পরে এটা আমরা করে দেখাবো। এই স্ট্রংম্যানরা যেন এই বিষয়টা মাথায় রাখে।